হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ক্লাস 11 শুরু করতে চলেছি, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন। চ্যাপ্টার শুরু করার আগে দুটো কথা বলবো তোমাদের। প্রথম কথা হচ্ছে অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো, আর খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। দ্বিতীয় কথা হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়তে আমাদের অনেক দিন সময় লাগবে, অনেক দিন ইন দ্য সেন্স আমরা যেহেতু শুধুমাত্র বোর্ড এক্সাম আমাদের পারপাস নয়, আমাদের মূল ফোকাস হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই বা জেই মেন বা অ্যাডভান্সড এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অবশ্যই। সেই কারণে আমরা ইন ডেপথ প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করব, এবং এর আগেও বলেছি তোমাদেরকে যে পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং এই দুটো চ্যাপ্টার হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ব্যাকবোন। যদি এই দুটো চ্যাপ্টার আমরা খুব ভালো করে পড়তে পারি তাহলে এর পরবর্তী যা যা আসছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে, বিশেষ করে বলতে গেলে এস ব্লক, পি ব্লকের কিছুটা অংশ ক্লাস 11 এবং কিছুটা অংশ ক্লাস 12 আছে, এছাড়া ডিএফ ব্লক, এবং তারপরে মেটালার্জি অর্থাৎ ধাতু নিষ্কাশন এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, পুরোটাই ডিপেন্ড করছে পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং তুমি কতটা ভালো জানো তার উপরে। এবার আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়তে গিয়ে আলোচনাটাকে এতটাই বিস্তারিত করব যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এইগুলো অলমোস্ট কভার হয়ে যাবে। তারপরে যখন আমরা নতুন করে এস ব্লক, পি ব্লক বা ডি ব্লক চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে যখন পড়তে যাব তখন দেখব যে আমাদের তার মধ্যে বেশিরভাগ জিনিসই জানা আরেকবার রিভাইজ হয়ে যাবে। ন্যাচারালি বিষয়টা আরও বেশি করে তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে। দেখো, কেমিক্যাল বন্ডিংয়ের শুরুতেই আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে বন্ড মানে কি। বন্ড বা বন্ধন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বন্ধন কথাটা ব্যবহার করেই থাকি। যেমন ধরো দুজন বন্ধুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওদের মধ্যে খুব ভালো বন্ডিং। মানে কি ওদের মধ্যে ভালো বন্ডিং মানে কি ওদের মধ্যে অ্যাট্রাকশন খুব বেশি, ওরা পরস্পরের প্রতি আকৃষ্ট, পরস্পরের কাছাকাছি থাকতে চায়, একসঙ্গে থাকলে ওরা ভালো থাকে, দে আর স্টেবল। এবার এই অ্যাট্রাকশানের সঙ্গে স্টেবিলিটির একটা সম্পর্ক আছে। যে কোনো সিস্টেম আমরা জানি, এর আগেও বলেছি আবারও অনেকবার বলবো ভবিষ্যতেও, যে কোনো সিস্টেম সবসময় চায় স্টেবিলিটি। এই যে ধরো আমরা পড়াশুনো করছি, পড়াশুনো করে তোমরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বা অন্য কিছু হবে, হওয়ার পরে আমাদের মোটামুটি জীবনের লক্ষ্য হচ্ছে যে মোটামুটি 25-26 বা খুব বেশি হলে 30 বছর বয়সের মধ্যে আমরা যাতে আমাদের জীবনে সেটেলড হয়ে যাই। এই যে সেটেলড হওয়া, একটা ডিসেন্ট জব যদি আমরা পেয়ে যাই, একটা ডিসেন্ট মান্থলি ইনকাম যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ আমি এখন আমার লাইফে সেটেলড মানেই হচ্ছে আমি এখন আমার লাইফে স্টেবল, আমি স্টেবিলিটি আমার তৈরি হয়ে গেছে, এইবার আমি নিশ্চিন্তে শান্তিতে জীবনটা কাটাতে পারি, তাই তো? আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদেরকে চারিদিকে হন্য হয়ে ঘুরে বেড়াতে হয়, যে করেই হোক একটা মানে টাকা ইনকাম করার একটা একটা উপায় যাতে বের করা যায়। সুতরাং আমাদের লাইফের ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টেবিলিটি পাওয়া মানে একটা চাকরি পাওয়া, একটা ভালো চাকরি পাওয়া। এবার ভালো চাকরির থেকে আরও ভালো চাকরি অনেকে পেতে চায়, অর্থাৎ যে কোনো সিস্টেম যদি স্টেবল থাকে ভালো, সেখান থেকে আরও বেশি স্টেবিলিটি সবাই পেতে চায়। যে কোনো সিস্টেম, ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক, লিভিং সিস্টেম, নন লিভিং সিস্টেম, সবারই একই টেন্ডেন্সি। এবার এই বন্ডিংয়ের সঙ্গে ব্যাপারটা খুব রিলেটেড আর কি। তো কি হয়, অ্যাট্রাকশন আর রিপালশন দুটো আলাদা অপোজিট ফোর্স আমরা জানি কাজ করে। এখন যদি দুজন বন্ধুর মধ্যে বন্ডিং না থাকে তাহলে সেই অর্থে তারা বন্ধুই থাকবে না, তারা পরস্পরের থেকে দূরে সরে যাবে, বিকর্ষণ কাজ করবে তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশান থাকবে না, সারাক্ষণ ঝগড়াঝাটি হবে। ঝগড়াঝাটি মানে হচ্ছে বিকর্ষণ, আর পরস্পরের প্রতি ভালোবাসা, স্নেহ এইগুলো থাকলে সেগুলোকে আমরা আকর্ষণ এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, কেমিক্যাল বন্ড এক ধরনের বন্ধন, মানে অ্যাট্রাকশন ফোর্স। কাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স? একটা মলিকিউলের ভেতরে যারা থাকে অ্যাটমসগুলো, পরমাণুগুলো, বা একটা আয়নিক কম্পাউন্ডে কারা থাকে আয়নগুলো, তাহলে আয়নগুলোর মধ্যে বা অ্যাটমসগুলোর মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, যে কারণে তারা একসঙ্গে থাকে, একসঙ্গে এক জায়গায় এক্সিস্ট করে।
এবার এই একসঙ্গে থাকতে গেলে যে ফোর্সটা তাদের মধ্যে কাজ করছে, যে কারণে তারা একসঙ্গে রয়েছে, সেটাই হচ্ছে কেমিক্যাল বন্ড। আর কেমিক্যাল বন্ডের আরও একটা ডেফিনিশন হচ্ছে, কেমিক্যাল যেহেতু কথাটা আমরা ব্যবহার করছি, কেমিক্যাল রাসায়নিক, সুতরাং রাসায়নিক ধর্মের একটা ব্যাপার আছে। কেমিক্যাল বন্ড হচ্ছে এমন একটা অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন অ্যাটমস আর আয়েন্স, যেখানে কি হবে, যখনই আমরা বন্ডটাকে ব্রেক করব বা নতুন বন্ড তৈরি করব, তখন কেমিক্যাল প্রপার্টি, রাসায়নিক ধর্ম পরিবর্তন হবে। আমরা রাসায়নিক বিক্রিয়ার ডেফিনিশন পড়েছি না ছোটোবেলাতে? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা পদ্ধতি, এমন একটা প্রসেস যেখানে নতুন ধর্মের পদার্থ তৈরি হয়। নতুন ধর্মের পদার্থ তৈরি হওয়া মানেই পুরনো পদার্থগুলোর বন্ড ব্রেক হওয়া আর নতুন পদার্থের বন্ড ফর্ম হওয়া। তাহলে বন্ড ব্রেকিং, বন্ড ফর্মেশন, এর সঙ্গে কেমিক্যাল বন্ড কথাটা যুক্ত আছে। আমরা ডেফিনিশন এরকম লিখতে পারি কেমিক্যাল বন্ডের, যে কেমিক্যাল বন্ড ইজ the force of attraction, chemical bond is the force of attraction between atoms or ions which binds them together in a molecule. একটা মলিকিউলের ভেতরে যে অ্যাটমসগুলো বা আয়নগুলো আছে, তাদেরকে একসঙ্গে বেঁধে রাখতে বা ধরে রাখতে সাহায্য করে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটাই হচ্ছে কেমিক্যাল বন্ড। আরও একটা কি বললাম আমি, যে অলসো কেমিক্যাল বন্ড when broken or formed must change chemical property of the system। ঠিক আছে, এটাই বললাম একটু আগে। তাহলে দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা। ইন আ মলিকিউল মানে একটা মলিকিউলের ভেতরকার আলোচনা করছি আমরা, 4-5টা মলিকিউল নিয়ে আলোচনা করছি না কিন্তু। তাহলে একটা মলিকিউলের ভেতরে যে অ্যাটমসগুলো থাকবে বা আয়েন্সগুলো থাকবে, তাদের ভেতরে যে ফোর্সটা কাজ করবে সেটাই হচ্ছে কেমিক্যাল বন্ড। সুতরাং আমরা এটাকে ইন্টার অ্যাটমিক ফোর্স বলতে পারি, ইন্টার অ্যাটমিক ফোর্স। ঠিক আছে, মানে একটা অ্যাটমের সঙ্গে আর একটা অ্যাটমের ফোর্স। আমি ডিটেলটা বলছি, এটা কপি করো। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আগে বলে রাখি, সেটা হচ্ছে ধরো ক্লাসিফিকেশন অফ নেচার অফ অ্যাট্রাকটিভ ফোর্স। মলিকিউলার লেভেলে যে অ্যাট্রাকটিভ ফোর্সগুলো কাজ করে, সেইগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো বড় মানে দুটো মেজর ভাগে ভাগ করি। একটা হচ্ছে, একটাকে আমরা বলি কেমিক্যাল বন্ড, একটাকে আমরা বলি ইন্টার মলিকিউলার ফোর্স। ইন্টার মলিকিউলার ফোর্স মানে ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন। অবশ্যই বন্ড তৈরি হচ্ছে মানে অ্যাট্রাকশন হচ্ছে। এবার এই কেমিক্যাল বন্ডকে অনেক সময় বলা হয় প্রাইমারি বন্ড অথবা স্ট্রং বন্ড। ঠিক আছে, ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে সেকেন্ডারি বন্ড, উইক বন্ড বা উইক ফোর্স। বন্ড মানে ফোর্স অ্যাকচুয়ালি, তা আমরা এখানে স্ট্রং ফোর্সও লিখতে পারি, উইক ফোর্স। এবার অনেক বইতে দেখবে যে এই ক্লাসিফিকেশনটা এরকম দেওয়া থাকে যে কেমিক্যাল বন্ড দু ধরনের হয়। কেমিক্যাল বন্ড দু ধরনের হয়, স্ট্রং বন্ড এবং উইক বন্ড। ঠিক আছে, কিন্তু আমি এই ইন্টারমলিকুলার ফোর্সেসগুলোকে কেমিক্যাল বন্ড বলতে চাইছি না, এই কারণ কেমিক্যাল বন্ড মানেই হচ্ছে যেখানে
কেমিক্যাল নেচার চেঞ্জ হবে। কেমিক্যাল বন্ড যখন ব্রেক করবে বা তৈরি হবে তখন কেমিক্যাল নেচার চেঞ্জ হওয়া আবশ্যিক, তাই জন্যই কেমিক্যাল বন্ড কথাটা লেখা হয়েছে। কিন্তু ইন্টারমলিকুলার ফোর্সেস যখন ব্রেক করে বা তৈরি হয় তখন সিস্টেমের ফিজিক্যাল প্রপার্টি বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হয়। কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয় কিন্তু সব ক্ষেত্রে হয় না, খুব সামান্য কিছু ক্ষেত্রে হয়। হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়, কিন্তু খুব বেশি মানে সব ক্ষেত্রেই হয় না। সেই কারণে এটাকে কেমিক্যাল বন্ড হিসাবে বলতে আমি চাইছি না। সুতরাং ব্যাপারগুলো অ্যাকচুয়ালি একটু জেনে রাখতে হবে। এত মাইনিউট যে ডিফারেন্স, আদৌ এগুলো কেমিক্যাল বন্ড নাকি নয়, ওই লেভেলের কোনো কোয়েশ্চেন আমাদের আসবে না, শুধু বিষয়গুলো একটু জেনে রাখো। তাহলে স্ট্রং বন্ড কেন? কারণ স্ট্রং ফোর্স, কারণ অনেক বেশি অ্যাট্রাকটিভ ফোর্স এখানে কাজ করে। আর সবথেকে এটার যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টার অ্যাটমিক ফোর্স। এটা যেমন ইন্টার মলিকিউলার ফোর্স, এটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স। মানে কি? মানে অ্যাটমগুলো পরস্পর জুড়ে তৈরি হবে যে মলিকিউল, বা আয়ন্সগুলো পরস্পর জুড়ে তৈরি হবে আয়নিক কম্পাউন্ড। তো সেই ফোর্সটা হচ্ছে কেমিক্যাল বন্ড, যেটাকে আমরা ইন্টার অ্যাটমিক বলি। আর এটা হচ্ছে ইন্টার মলিকিউলার। এক্সাম্পল যদি দিই আমি তাহলে বুঝতে পারবে। সাপোজ জলের একটা মলিকিউল যখন তৈরি হয় তখন দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম, এই তিনজন অ্যাটম পরস্পরের সঙ্গে যুক্ত হয়, দুখানা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। তা এই যে একটা অ্যাটমের সঙ্গে আরেকটা অ্যাটমের যে বন্ড হলো ইন্টার অ্যাটমিক বন্ড, অনেক সময় ইন্ট্রামলিকিউলার বলা হয়, ঠিক আছে? এই শব্দ দুটো আমাদের খুব কনফিউজ করে আমাদেরকে। ইন্টার আর ইন্ট্রা, এই শব্দ দুটো আমাদেরকে খুব কনফিউজ করে। ইন্টার মানে হচ্ছে আন্ত, আর ইন্ট্রা মানে হচ্ছে অন্ত। ইন্ট্রা মানে হচ্ছে অন্ত, মানে ভেতরের। এখন আমি এটাকে কি বললাম? ইন্ট্রা মলিকিউলার, মানে একটা মলিকিউলের ভেতরের কোনো ঘটনাকে আমি এক্সপ্লেন করছি, তাই এটা ইন্ট্রা মলিকিউলার। আর আন্ত মানে হচ্ছে কি? দুটো পৃথক জিনিসকে আমি কনসিডার করছি। তাহলে যদি এই দুটোকে আমি পৃথক জিনিস ভাবি তাহলে আমি এটাকে কি বলতে পারবো? দুটো পৃথক পরমাণু, তো দুটো আলাদা অ্যাটম, তাই আমরা এটাকে বলবো ইন্টার অ্যাটমিক একটা আলোচনা করছি আমরা এখানে। তো এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে ফোর্স কাজ করছে এটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স, বা ইন্ট্রা যদি বলি তাহলে ইন্ট্রা মলিকিউলার ফোর্স। এবার ইন্টার মলিকিউলার এই কনফিউশনটা এড়ানোর জন্য মলিকিউলার কথাটাই এখানে বসানো হয় না। মানে তুমি বসাতেই পারো এখানে ইন্ট্রা মলিকিউলার ফোর্স লিখতেই পারো, কিন্তু আমরা ব্যবহার করি না কনফিউশন অ্যাভয়েড করার জন্য। তাহলে কেমিক্যাল বন্ড হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স, আর ওদিকে উইক ফোর্সগুলো হচ্ছে ইন্টার মলিকিউলার ফোর্স। এবার এই যে হাইড্রোজেন একটা ওয়াটার মলিকিউল তৈরি হয়ে গেল, এইবার কি হবে? এখানে যদি আর একটা ওয়াটার মলিকিউল থাকে তাহলে এই ওয়াটার মলিকিউলের সঙ্গে এই ওয়াটার মলিকিউলের একটা বন্ড তৈরি হয়, যেটাকে আমরা এরকমভাবে দেখাতে পারি, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড আমরা বলি। এখন এই হাইড্রোজেন বন্ডটা হচ্ছে দুটো মলিকিউলের মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই এটা ইন্টার মলিকিউলার ফোর্স। তাহলে ইন্টার মলিকিউলার আর ইন্টার অ্যাটমিক বোঝানো গেল নিশ্চয়ই। এখন এই যে ইন্টার অ্যাটমিক ফোর্সেস, এইগুলোর চারটে টাইপ আছে। প্রথমটা হচ্ছে আয়োনিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। থার্ড হচ্ছে কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন। আর ফোর্থ হচ্ছে মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। মেটালসগুলোর মধ্যে এই বন্ধন কাজ করে, যে কোনো মেটাল, সোনা, রূপো, তামা, লোহা, জেডেন, এভরিথিং। এই চারটে হচ্ছে স্ট্রং ফোর্স বা ইন্টার অ্যাটমিক ফোর্স। আর ইন্টার মলিকিউলারের মধ্যে পড়ে প্রথমটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এছাড়া ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বা ভ্যান্ডারওয়াল বন্ড বলা হয় অনেক সময়। অনেকে আবার হাইড্রোজেন বন্ডটাকে ভ্যান্ডারওয়াল ফোর্সের ভেতরে মানে ইনক্লুড করে দেয়। ভ্যান্ডারওয়াল ফোর্স আসলে আরও ভ্যান্ডারওয়াল ফোর্সের 2-3টে টাইপ আছে, আমরা পরে পড়বো সেগুলো। তো সেইগুলোর মধ্যে অনেকে আবার হাইড্রোজেন বন্ডকে ইনক্লুড করে দেয়, কিন্তু সেটা আমরা এখানে করতে চাইছি না। কারণ হচ্ছে নর্মালি যে 3 রকমের ভ্যান্ডারওয়াল ফোর্স হয়
সেই ক্ষেত্রে ফোর্সটা যতটা স্ট্রং তার তুলনায় হাইড্রোজেন বন্ড একটু বেশি স্ট্রং, ঠিক আছে? তো ফোর্সটার স্ট্রেংথ অনুযায়ী যদি বিচার করি তাহলে কিন্তু ভ্যান ডের ওয়েল ফোর্স এবং হাইড্রোজেন বন্ড আলাদা। আবার আমি একটা নাম উচ্চারণ করি, সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। তো ডাইপোল ডাইপোল যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভ্যান ডের ওয়েল ফোর্স। এবার হাইড্রোজেন বন্ডের নেচারটা হচ্ছে ওরকম ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। ডিফারেন্সটা হচ্ছে এটাই যে নেচার ওয়াইজ ডাইপোল ডাইপোলের সঙ্গে হাইড্রোজেন বন্ড সেম, কিন্তু স্ট্রেংথ ওয়াইজ আলাদা, সেই কারণে আমরা আলাদা রেখেছি এখানে। এবার এই যে ইন্টার যে অ্যাটমিক বন্ডগুলো, এগুলোর বন্ড এনার্জি, হ্যাঁ তোমরা এর নিচে কন্টিনিউ করো, আমি উপরে লিখছি। লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে বন্ড এনার্জি গ্রেটার দেন 42 কিলোজুল মোল ইনভার্স। মানে যারা এই স্ট্রং বন্ডের মাধ্যমে আবদ্ধ অ্যাটমসগুলো বা আইনসগুলো, তাদের 1 মোলের এনার্জি, 1 মোল যদি আমি বন্ড নিই, সেই বন্ড ভাঙতে আমাকে 42 কিলোজুল এনার্জি দিতে হবে। এবার জেনারেলি 42-এর থেকে বেশি মানে অন অ্যান অ্যাভারেজ এটা থাকে 200 থেকে 400-র মধ্যে, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন বন্ডটার ক্ষেত্রে এটা হচ্ছে 8 থেকে 42 কিলোজুল পার মোল, আর ভ্যান ডের ওয়েল ফোর্সেসগুলো হচ্ছে লেস দেন 8 কিলোজুল পার মোল। এই হচ্ছে এদের বন্ড এনার্জির ভ্যালু। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো, ঠিক আছে? কিসের ভ্যালু এটা? বন্ড এনার্জি। কপি করো এগুলো। পরের পয়েন্ট হচ্ছে কজ অফ কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং কেন হয়? এবার এই কেন হওয়ার পেছনে একটা কারণ আমরা জানি, দুটো কারণ এখানে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে টু অ্যাচিভ অক্টেট পূর্ণ করার জন্য। একটু এক্সেপশন আছে, সেটা হচ্ছে ডুপ্লেট হয় কাদের জন্য? ফর হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এদের হচ্ছে ডুপ্লেট, তাই তো? সরি, বেরিলিয়াম না, হাইড্রোজেন অ্যান্ড লিথিয়াম অনলি। কী করে এরা? আমরা জানি যে নোবেল গ্যাসগুলোর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে এবং অ্যাট দ্য সেম টাইম তারা কেমিক্যাল রিয়াকশানের প্রতি ইনার্ট, তারা কেমিক্যাল রিয়াকশানে অংশ নিতে চায় না। যদিও এক্সেপশনাল কেস আছে, জেনন রিয়াকশান করে, আমরা পরে সেগুলো পড়ব কেন রিয়াকশান করে টরে। ইন জেনারেল আমরা কি জানি যে ইনার্ট গ্যাসগুলো, নিষ্ক্রিয় গ্যাসগুলো, তারা কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে না, কারণ তাদের সবথেকে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তাদের অক্টেট ফিল আপ। এবং যখন দেখা গেল এক্সপেরিমেন্টালি যে যারা রিয়াকশানে টেক পার্ট করছে অ্যাটমসগুলো, তাদের আফটার রিয়াকশান তাদেরও বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকছে। সুতরাং সেখান থেকে সিদ্ধান্ত করা গেল যে কেবলমাত্র নোবেল গ্যাসগুলোর মতন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য অ্যাটমসগুলো রিয়াকশানে টেক পার্ট করে। যদিও পরবর্তীকালে এর অনেক ড্রব্যাকস এবং অনেক ব্যতিক্রমী এক্সাম্পল পাওয়া গেছে প্রচুর, তাদেরই সংখ্যায় বেশি, কিন্তু ইনিশিয়ালি এটাই মনে করা হতো যে কেবলমাত্র অক্টেট পাওয়ার জন্যই অ্যাটমসগুলো কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে। আমরা এখন জানবো যে এই অক্টেট ফিল আপের যে অক্টেট পূর্ণ করার যে প্রবণতা, এইটা হচ্ছে কেমিক্যাল বন্ড গঠনের যে কারণগুলো তার মধ্যে একটা মাইনর কারণ, এটা মেজর কারণ নয়, ঠিক আছে? তবু আমরা 2 লাইন লিখে রাখি যে নোবেল গ্যাসেস do not participate in chemical reaction due to stable electronic configuration NH2NP6। এক্সেপশানও আছে, হিলিয়াম, আমরা জানি যে হিলিয়ামের 1s2 হয়, এক্সেপশান, সেই জন্যই ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে হাইড্রোজেন এবং হিলিয়াম,
এবং তারা ডুপ্লেট লাভ করে। তো এই যে 2 এবং এই যে 6, 8টা ইলেকট্রন, ডিউ টু স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন which is 8 electrons in outermost shell, তাই তো? তাহলে to achieve this stable configuration, atoms take part in chemical reaction. Atoms take part in chemical reaction by কিভাবে রিঅ্যাকশন করে? আইদার তারা যখন আয়নিক বন্ড তৈরি করে তখন ইলেকট্রন একজন আরেকজনকে পুরোপুরি দিয়ে দেয়, ক্যাটায়ন মানে ক্যাটায়ন ফর্মিং যে এলিমেন্ট সেখান থেকে অ্যানায়ন ফর্মিং এলিমেন্টে ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হয়। আর যদি কোভ্যালেন্ট বন্ড হয়, সমযোজী বন্ধন, সেক্ষেত্রে কিন্তু খালি ইলেকট্রনের শেয়ারিং হয়। তাহলে বাই complete transferring or sharing of electrons of outermost shell এর ইলেকট্রনই খালি রিঅ্যাকশনে টেক পার্ট করে। তাহলে এই হচ্ছে অক্টেট পাওয়ার কারণে কেমিক্যাল বন্ডিং তৈরি হওয়ার ব্যাপারটা। এবার আমরা আসছি সেকেন্ড কারণে। সেকেন্ড কারণ হচ্ছে টু মিনিমাইজ মানে কমিয়ে নেওয়া বা কমিয়ে রাখা আর কি, টু মিনিমাইজ পোটেনশিয়াল এনার্জি। এটা আমরা অলরেডি জানি, আবার আমরা একটা এক্সাম্পল দেবো। পোটেনশিয়াল এনার্জি যে কোনো সিস্টেম কমাতে চায়। পোটেনশিয়াল এনার্জি যদি মিনিমাম হয় কোনো সিস্টেমের, তখন সেই সিস্টেমটা সবথেকে বেশি স্টেবল অবস্থায় থাকে। আচ্ছা, ওটা আমরা একটু লিখে নিই তাহলে একটা লাইন আগে, যে স্টেট অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি ইজ মোস্ট স্টেবল স্টেট, ঠিক আছে, ফর এনি সিস্টেম বা এনি স্পিসিস, যাই লেখো না কেন, স্পিসিস বা সিস্টেম একই ব্যাপার। যে কোনো সিস্টেমের ক্ষেত্রে তার সবথেকে বেশি স্টেবল অবস্থা কোনটা? যখন তার পোটেনশিয়াল এনার্জি সবথেকে কম থাকবে। যেটা আমরা একটু আলোচনা করছিলাম, যে দুটো মানুষ ঝগড়া করছে বা মারপিট করছে, প্রচণ্ড জোরে মারামারি হচ্ছে, এবার যতক্ষণ তাদের গায়ে শক্তি আছে ততক্ষণ পুরো দমে তারা মারামারি চালিয়ে যাচ্ছে। তারপর মারামারি করতে করতে যখন তারা হাঁপিয়ে যাবে, তাদের এনার্জি কমে আসবে, তখন তারা মারামারি থামিয়ে এক জায়গায় সুস্থ হয়ে শান্তিতে তারা বসবে এক জায়গায়। অর্থাৎ যখন তাদের পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে, তখন তারা একটা স্টেবল স্টেটে আসবে। ধরা যাক এই চকটা এখানে রয়েছে, চকটার মধ্যে কিছু পোটেনশিয়াল এনার্জি আছে ডিউ টু কী বলবো, ডিউ টু গ্র্যাভিটি। মানে যদিও মাটি থেকে এইচ হাইটে ওঠে, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh, মাইনাস mgh, যাই হোক। এখন এটাকে যত উপরে উঠাবো তত এনার্জি বাড়বে, যত হাইট বাড়বে তত এনার্জি বাড়বে। ন্যাচারালি দেখো, তুমি যদি আমি এই চকটাকে এই হাইট থেকে মাটিতে ফেলে দিই, তাহলে চকটা ভেঙে যাবে। কিন্তু মাটি থেকে যদি এইটুকু ডিস্টেন্স থাকে, গ্যাপ থাকে, চকটা ফেলি, ভাঙবে না। মানে এই অবস্থায়, মানে মাটি থেকে এতটাও ঠিক এইটুকু উপরে যখন ডিস্টেন্স কম, এনার্জি কম, মানে একটা লোয়ার এনার্জি স্টেটে আছে। লোয়ার এনার্জি স্টেট মানে হাইয়ার স্টেবল স্টেট। স্টেবল বলেই চকটা খুব অল্প উচ্চতা থেকে ফেললে ভাঙবে না, কারণ ওটা স্টেবল স্টেটে আছে, কারণ ওখানে পোটেনশিয়াল এনার্জি কম আছে। কিন্তু যদি অনেক উঁচু থেকে ফেলে দিই, তাহলে পোটেনশিয়াল এনার্জি বেশি, স্টেবিলিটি কম, মানে আনস্টেবল একটা সিচুয়েশান, তাই জন্য পড়ে ওটা ভেঙে গেল। ঠিক আছে? তো যে কোনো স্পিসিস কী চায়? একটা স্টেবল অবস্থায় আসতে চায়। এইবার এই কেমিক্যাল বন্ডিং হওয়ার পেছনে আলটিমেটলি এই স্টেবিলিটি ব্যাপারটাই রয়েছে, যে স্টেবল হয় আর কি ওরা।
এবার একটা এক্সাম্পল দিই, ধরা যাক আমি এটা মুছে নিই আগে একটু। একটা বন্ড কী করে ফর্মেশন হয় সেটা দেখো। এটা একটা মলিকিউল অফ এ আর এটা একটা মলিকিউল অফ বি, ঠিক আছে। সাপোজ এদের মধ্যে এই ডিস্টেন্সটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, এরা পরস্পরের থেকে অসীম দূরত্বে রয়েছে, তাহলে এদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, আকর্ষণ বিকর্ষণ কিছু নেই। এই অবস্থায় একজনের সাপেক্ষে আরেকজনের পোটেনশিয়াল এনার্জি কত? 0। পোটেনশিয়াল এনার্জি এদের সবাইকারই হচ্ছে 0। এইবার এরা পরস্পরের কাছে আসতে শুরু করলো। কাছে যদি আসতে শুরু করে, সাপোজ এইরকম ডিস্টেন্সে যখন এরা এসে গেল, এবার এদের মধ্যে ইন্টারাকশান চালু হয়ে গেল। প্রথম কোন ইন্টারাকশান চালু হবে? অ্যাকচুয়ালি দু ধরনের ইন্টারাকশান চালু হতে পারে, একটা হচ্ছে অ্যাট্রাকশান আর একটা হচ্ছে রিপালশন। শুরুতেই যে ইন্টারাকশানটা এদের মধ্যে চালু হয় দ্যাট ইজ অ্যাট্রাকশান। অ্যাট্রাকশান চালু হয়, অ্যাট্রাকশান বাড়ছে, অ্যাট্রাকশান বাড়লে এনার্জি কমবে কেন? এদের মধ্যে অ্যাট্রাকশান বাড়ছে মানে কি? মানে এরা পরস্পরের কাছাকাছি আসছে মানেই হচ্ছে এদের অ্যাট্রাকশান বাড়ছে, অ্যাট্রাকশান হলে তবে তো কাছাকাছি আসে। এবার কাছাকাছি যদি আসে, অ্যাট্রাকটিভ ফোর্স মানেই হচ্ছে একটা এমন একটা ফোর্স যেটা সিস্টেমকে কী করে? স্টেবিলিটি দেয়। আমরা শুরুতেই আলোচনা করলাম। অ্যাট্রাকশান মানে স্টেবিলিটি, আর রিপালশান মানে একটা আনস্টেবল সিচুয়েশন, তাই না? দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, তাহলে দুজন খুব যদি ঝগড়া হয় তাহলে ওদের পরস্পরের মধ্যে তখন কোন ফোর্স কাজ করছে? অ্যাট্রাকশান না রিপালশান? রিপালশান, বিকর্ষণ। কেউ মুখ দেখতে চাইছে না, সামনাসামনি এলেই ঝগড়া হয়ে যাচ্ছে। তাহলে সেই যে রিপালসিভ ফোর্সের একটা যে সিচুয়েশান, ডমিনেন্ট রিপালসিভ ফোর্স, সেই সময় আমরা বলতে পারবো যে তাদের মধ্যে তাদের এনার্জি খুব বেশি। তখন রিপালসিভ ফোর্স যখন কাজ করে, ঝগড়াঝাটি যখন হয়, তখন মানুষ খুব হাইয়ার এনার্জি স্টেটে যায়, খুব জোরে জোরে কথা বলে, অনেক জোরে কথা বলছে কিন্তু একজনের কথা কেউ বুঝতে পারছে না, শুনতে পাচ্ছে না। কিন্তু যখন আমরা লোয়ার এনার্জি স্টেটে আসি, যখন আমরা স্টেবল থাকি, তখন আস্তে কথা বললেই সবাই শুনতে পায়, কারণ শোনার মতন অবস্থায় তখন তারা থাকে, তাদের মধ্যে অ্যাট্রাকশান কাজ করে, শোনার ইচ্ছাটা কাজ করে। আমরা বলতে পারি দুটো জিনিস, দেখো দুটো ইনফরমেশান দিয়ে রাখি তোমাকে এখানে। প্রথম কথা হচ্ছে অ্যাট্রাকশান। অ্যাট্রাকশান মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু, তিনটে দাগ মানে ইকুইভ্যালেন্ট টু। অ্যাট্রাকশান মানে হচ্ছে স্টেবিলিটি। যে একটা সিস্টেমে পরস্পরের সঙ্গে যদি সবার অ্যাট্রাকশান থাকে, একটা বাড়িতে সমস্ত ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কী বলবো, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, একজন আরেকজনের জন্য ফিল করে, কেউ যদি খারাপ থাকে তাহলে অন্যজন তাকে ভালো করার চেষ্টা করে, তাহলে আমরা বলি যে তাদের মধ্যে একটা টান আছে। এই টানটাই হচ্ছে অ্যাট্রাকশান। আর তখনই কী হবে? বাড়ির সবাই শান্তিতে বসবাস করতে পারবে, অর্থাৎ একটা স্টেবল সিচুয়েশান বাড়ির মধ্যে বিরাজ করবে। কিন্তু যদি সবার মধ্যে অ্যাট্রাকশানের বদলে রিপালশান কাজ করে, মানে সবাই বিকর্ষণ করছে সবাইকে, সবার সঙ্গে সবার সমস্ত সময়ই ঝামেলা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে বাড়িটার মধ্যে সারাক্ষণ একটা ক্যাওস চলছে, কেউ ওই বাড়িতে আর আসতেই চাইবে না, কারণ বাড়ির সিচুয়েশানটাই ভালো না, আনস্টেবল একটা কন্ডিশান, চরম এনার্জেটিক সবাই, তাই না? তাহলে রিপালশান মানেই হচ্ছে একটা আনস্টেবল একটা কন্ডিশান, আর আনস্টেবল কন্ডিশান মানেই হচ্ছে এনার্জি হাই, বেশি এনার্জি। আর অ্যাট্রাকশান মানে স্টেবিলিটি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এনার্জি তখন সিস্টেমের লো। তাহলে এই দুটো জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। কেমিক্যাল বন্ডিং শুধু নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, এবং আমাদের বিশেষ করে আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়তে যাব তখন তো এগুলো খুবই কাজে লাগবে। মানে এন্টায়ার কেমিস্ট্রি বিভিন্ন চ্যাপ্টারে আমরা আলটিমেটলি আমরা যা দেখি সেটা হচ্ছে ফাইনালি স্টেবিলিটি ভার্সেস আনস্টেবল কন্ডিশন, এবং এনার্জি মানে হায়ার এনার্জেটিক স্টেট ভার্সেস লোয়ার এনার্জেটিক স্টেট। আমরা জানি যে সিস্টেমের স্টেবিলিটি যত বাড়ে তত সিস্টেমের এনার্জি কমে, স্টেবিলিটি আর এনার্জি হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এইটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। সো এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, সাইডে লিখে রাখো। তাহলে যখন দুটো অ্যাটম পরস্পরের কাছে আসতে শুরু করলো, অ্যাট্রাকশান বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে দুজনের বা সিস্টেমের। আমি এইটা মুছে এখানে আরও দু একটা ইনফরমেশান লিখছি,
যেগুলো আমাদের খুব কাজে লাগে, এখানে এই মুহূর্তে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে অ্যাট্রাকশান, এটা হচ্ছে একটা লং রেঞ্জ ফোর্স বলি আমরা এটাকে। লং রেঞ্জ মানে যার পাল্লাটা অনেক বিস্তৃত, মানে অ্যাটমসগুলো এতটা দূরত্বে রয়েছে, এই অবস্থা থেকেই আকর্ষণ চালু হয়ে গেছে। আকর্ষণ মানে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু রিপালশান বা বিকর্ষণ, রিপালশান হচ্ছে একটা শর্ট রেঞ্জ ফোর্স। দুজন মানুষ পরস্পরের একদম অচেনা, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ইন্টারাকশানই নেই। যখন তারা একটু কাছাকাছি আসবে তখন তাদের মধ্যে অ্যাট্রাকশান চালু হতে পারে। নিজের লাইফ দিয়ে, আশেপাশের লোকেদের লাইফ দিয়ে এটাকে রিলেট করার চেষ্টা করো। দুটো অচেনা, একটা অচেনা ছেলে একটা অচেনা মেয়ে যদি পরস্পরের কাছাকাছি আসে, ভালো লাগা শুরু হতে পারে, অ্যাট্রাকশান শুরু হতে পারে। ভালো লাগা বা অ্যাট্রাকশান হলে তারা পরস্পরের আরও কাছাকাছি আসতে চাইবে। এবার যখন একদম কাছাকাছি এসে গেল, যখন তাদের মধ্যে লং রেঞ্জের আর ডিস্টেন্স নেই, ডিস্টেন্স যখন কমে এসেছে, দুজনকে প্রচণ্ড ভালোবাসছে, এবং তারপরে একটা সময় আসবে যখন তাদের মধ্যে ঝগড়াটা চালু হবে, তাই না? পরস্পর কেউ চিনিই না, তখন তাদের মধ্যে ঝগড়া হওয়ার পসিবিলিটি অনেক কম। এবার যখন পরস্পরকে চিনলো, জানলো, কীভাবে ঝগড়া করলে আমি ফায়দায় থাকবো সেইগুলো যখন বুঝতে পারলাম, এইবার আমি ঝগড়া করা শুরু করলাম। ন্যাচারালি ঝগড়া করলে কী হবে, দুজনের মধ্যে বিকর্ষণ হবে, তখন আর মেন্টাল স্টেট আর ম্যাচ করবে না। তখন আমরা বলবো যে পরস্পরের মধ্যে এবার রিপালশান চালু হয়ে গেছে। তাহলে রিপালশান কখন হবে? যখন পরস্পরের ডিস্টেন্স কমে আসবে, পরস্পরের মধ্যে দূরত্ব কমে আসবে। সুতরাং রিপালশান হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। এইভাবে তুমি এটাকে ব্যাখ্যা করতে পারো। আসলেই সেইটা ব্যাপারটা এরকমই হয়। মানে এই ক্ষেত্রে মলিকিউলার লেভেলে এটা রিপালশানটা শর্ট রেঞ্জ ফোর্স, তো এটা কাজ করে কখন? 1 or 2 অ্যাটমিক রেডিয়াস, এই রেঞ্জের মধ্যে যদি দুটো অ্যাটম চলে আসে, একটা বা দুটো অ্যাটমের রেডিয়াস যতটুকু মানে ততটা ক্লোজ যদি চলে আসে দুটো অ্যাটম, তখন তাদের মধ্যে রিপালশানটা শুরু হবে। কিন্তু অ্যাট্রাকশানটা শুরু হয় আরও একটু আগে। মানে সাপোজ 4-5খানা অ্যাটমিক রেডিয়াস, 4-5টা অ্যাটমিক রেডিয়াস জয়েন করলে যতটা ডিস্টেন্স হয়, ততটা ডিস্টেন্স থেকেই আকর্ষণটা চালু হয়ে গেল। তাহলে আকর্ষণ যেহেতু চালু হয়েছে, এরা পরস্পরের আরও কাছাকাছি আসবে। একটা সময় হবে যে এদের মধ্যে যে দূরত্বটা, সেটা এমন একটা জায়গায় আসবে যখন অ্যাট্রাকশান তো যেরকম চলছেই, তার সঙ্গে এইবার রিপালশানটাও স্টার্ট হচ্ছে এবং রিপালশানও বাড়ছে। রিপালশান সবে শুরু হয়েছে, বাড়ছে। অ্যাট্রাকশান আগে থেকেই অ্যাট্রাকশানটা বেড়ে রয়েছে। এবার অ্যাট্রাকশান বেড়ে মানে বেড়ে যাওয়ার যে রেটটা, ঠিক আছে, বেড়ে যাওয়ার রেট মানে হার, কতটা করে বাড়ছে, সেই হারটা কমে আসছে যখন রিপালশান শুরু হচ্ছে। কারণ রিপালশান তো অ্যাট্রাকশানের অপোজিট, তো কিছুটা রিপালশান কিছুটা অ্যাট্রাকশানকে কী করবে, মিনিমাইজ করে দেবে। একটা সময় আসবে যখন আমরা দেখব যে এই দুটো অ্যাটমের মধ্যেকার মানে পোটেনশিয়াল এনার্জি এখন এখনও ড্রপ করছে। আমরা দেখব যে একটা সময় আসবে যখন অ্যাট্রাকশান আর রিপালশান এই দুটো পরস্পরের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। অ্যাট্রাকশান রিপালশান পরস্পরের সমান। যখনই অ্যাট্রাকশান রিপালশান পরস্পরের সমান হয়ে যাবে, তখন আমরা কী বলবো, সিস্টেমটা একটা স্টেবল কন্ডিশনে এসে গেছে। এই অবস্থায় অ্যাটম দুটোর প্রথম কথা হচ্ছে, এই অবস্থায় আমরা বলবো যে এটাই হচ্ছে সেই অবস্থা যখন পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হলো। তাহলে এই অবস্থাটা হচ্ছে সেই অবস্থা যখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, অর্থাৎ সিস্টেমের স্টেবিলিটি ম্যাক্সিমাম। আমরা লিখলাম একটু আগেই যে মোস্ট স্টেবল যেটা স্টেট, সেটা কোনটা, যে মিনিমাম পোটেনশিয়াল এনার্জির স্টেট। এবার এই অবস্থায় অ্যাটম দুটোর মধ্যেকার যে ডিস্টেন্স, আমি এখানে অনেকটা বড় করে দেখিয়েছি অ্যাকচুয়ালি, মানে গ্যাপটা বেশি হয়েছে, গ্যাপটা একটু কম থাকলে ছবিটা আর একটু পারফেক্ট হতো। যাই হোক, তাহলে এই অবস্থায় দুজনের মধ্যেকার যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি, সেই ডিস্টেন্সটাকে বলি, এখান থেকে লিখছি আমি, হ্যাঁ, এই অবস্থায় ডিস্টেন্স বিটুইন অ্যাটমস, এইটাকে আমরা বলি বন্ড লেংথ। কি বলি?
বন্ড লেংথ। আর একটা জিনিস, এই সময়কার যেটা পোটেনশিয়াল এনার্জি, এই যে বলছি যে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম মানে সেটা একটা ভ্যালু আছে, জিরো না, কিন্তু একটা পজিটিভ ভ্যালু আছে। এই সময়কার পোটেনশিয়াল এনার্জির যা ভ্যালু সেইটাকে আমরা বলি বন্ড স্ট্রেংথ, এবং এই অবস্থায় এরা হচ্ছে স্টেবল। এবার যদি আমি আরও কাছাকাছি আনতে চাই, আমি এইটা তোমরা এক্ষুনি কপি করে নাও, আমি এটাকে মুছছি, এটাকে মুছে নিচ্ছি আমি। এরপর যখন এরা পরস্পরের আরও কাছাকাছি চলে আসবে দুজন, ঠিক আছে, তখন কি হচ্ছে, আরও কাছাকাছি যদি চলে আসে, যেহেতু রিপালশান শর্ট রেঞ্জ ফোর্স, এইবার রিপালশান ডমিনেট করবে। এইবার আমরা বলবো যে এই অবস্থায় রিপালশান, নিচে লিখছি, এই অবস্থায় গ্রেটার দেন অ্যাট্রাকশান। রিপালশান যদি গ্রেটার দেন অ্যাট্রাকশান হয়, তাহলে সিস্টেমের এনার্জি কী হবে? রিপালশান বাড়লে এনার্জি বাড়বে, সিস্টেম আনস্টেবল হয়ে যাবে, তাহলে এনার্জি কী হবে? এখন বাড়বে। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে আমরা গ্রাফিক্যালি দেখাতে পারি। কীরকম দেখো, এটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি বলতে পারো, একই ব্যাপারটা এরকম হয়, গ্রাফটা এরকম দেখতে হয়। এবার এই যে এক্স অ্যাক্সিসটা হচ্ছে, কোথায় লিখবো? এইখানে লিখছি, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স মানে কি? মানে এই যে আমি লিখেছিলাম এ এবং বি, এটা হচ্ছে এদের নিউক্লিয়াস, এটা এ যদি আর এটা বি যদি হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। তাহলে ওরা পরস্পরের যত কাছাকাছি আসছে, তত ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সটা কমছে আস্তে আস্তে। এখন সাপোজ এই জায়গাটাকে আমি বলছি যে এইখানে যদি আর ইকুয়াল টু ইনফাইনাইট হয়, মানে আর ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স আর ইনফাইনাইট, মানে পরস্পরের সঙ্গে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তাহলে এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি জিরো। মানে জিরো অ্যাকচুয়ালি এরকম দেখানো হয় না, স্টিল আমি বোঝানোর জন্য এটাকে সাপোজ আমি এখানে মিশিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল? জিরো হয়ে গেল না? এবার পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমছে, যত আমি এই দিকে আসছি, মানে কি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স এদিকে আসছি মানে কমছে, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স কমছে মানে এরা পরস্পরের কাছাকাছি আসছে। তো সেটাকে আমি দেখাচ্ছি কীভাবে, আমরা ওদিক থেকে শুরু করে এদিকে আসছি, তাহলে যত এদিকে আসছি এনার্জি কমছে, এনার্জি কমতে কমতে এই যে মিনিমাম ভ্যালুতে এলো, এইটা হচ্ছে এখানটায় আমরা বলবো যে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। এই অবস্থায় যতটা ডিস্টেন্স, মানে এই যে ডিস্টেন্সটা, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা, বা আমি যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বলি, সরি ভুল হয়ে গেল, যাক একই ব্যাপার, ছাড়ো এটাই হোক। তাহলে এই যে ডিস্টেন্সটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই ডিস্টেন্সটা হচ্ছে বন্ড লেংথ। ঠিক আছে, দুটো অ্যাটমের ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, যেখানে পোটেনশিয়াল এনার্জিকে মিনিমাইজ করেছে, অর্থাৎ সিস্টেমটাকে মোস্ট স্টেবল একটা কন্ডিশনে নিয়ে গেছে। সেই অবস্থায় দুটো নিউক্লিয়াসের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে বন্ড লেংথ, এবং সেই অবস্থায় এনার্জি ভ্যালুটা, অর্থাৎ এইখান থেকে এতটা, এটা হচ্ছে বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। খুব যদি আমরা প্রিসাইসলি বলি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে বন্ডটাকে ভাঙতে কতটা এনার্জি লাগবে। ঠিক আছে, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি গ্রাফ থেকে এবার তুমি দেখো পোটেনশিয়াল এনার্জি মিনিমাইজ হয়ে গেছে। এবার যদি আমি ডিস্টেন্স আরও কমাই, মানে আরও যদি আমি মূল বিন্দুর দিকে আসতে চাই, তাহলে এইবার পোটেনশিয়াল এনার্জি অ্যাব্রাপ্টলি এবার বাড়তে শুরু করে দিয়েছে, মানে আর পরস্পরের কাছে আনা যাবে না, আনলেই কী হবে, পোটেনশিয়াল এনার্জি এবার আরও বাড়তে শুরু করে দেবে। তাহলে যে কোনো সিস্টেমের টেন্ডেন্সি হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জিকে মিনিমাইজ করা। এখন এই পার্টিকুলার কারণটাই হচ্ছে কেমিক্যাল বন্ড ফর্মেশনের মেজর কারণ। আমরা বলছিলাম যে অক্টেট ফিল আপ হওয়াটা মাইনর কারণ, আর এটা হচ্ছে মেজর কারণ। ঠিক আছে, এটা কপি করো।
আমাদের নেক্সট হেডিং হচ্ছে আয়নিক বন্ড। আমরা আজকে আয়নিক বন্ড নিয়ে আলোচনা শুরু করব। আয়নিক বন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা পড়ব কোভ্যালেন্ট বন্ড। এখন তোমরা ক্লাস 10-এ অবশ্যই পড়েছো আয়নিক বন্ড কোভ্যালেন্ট, প্রাথমিক তো একটা ধারণা তোমাদের অবশ্যই আছে। তবু আমি দু তিনটে পয়েন্ট আমি লেখাচ্ছি শুরুতে, এগুলো আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে আয়নিক বন্ড is formed between two or more different atoms. আয়নিক বন্ড কখনোই দুটো সেম এলিমেন্টের অ্যাটমের মধ্যে হতে পারে না। কোভ্যালেন্ট বন্ড পারে, যেমন H2 দুটো H অ্যাটমের মধ্যে বন্ড, ঠিক আছে, O2 দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে বন্ড, কিন্তু আয়নিক বন্ড সবসময় দুটো আলাদা আলাদা অ্যাটমের মধ্যে হবে বাই কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস। ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার ঘটে। ট্রান্সফার মানে একটা স্পিসিস থেকে বা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে ইলেকট্রনটা কমপ্লিটলি চলে যায়। একজন কমপ্লিটলি ইলেকট্রন দিয়ে দেয়, আরেকজন কমপ্লিটলি সেই ইলেকট্রনটা নিয়ে নেয়, যেটা কোভ্যালেন্ট বন্ডে হয় না, ওখানে ইলেকট্রন শেয়ারিং হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হয়। 2 নম্বর হচ্ছে আয়নিক বন্ড অলওয়েজ ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটালস। সবসময় মেটাল এবং নন মেটালের মধ্যে আয়নিক বন্ড তৈরি হবে। কোভ্যালেন্ট বন্ড জেনারেলি নন মেটালের সঙ্গে নন মেটালের বন্ডিংয়ে তৈরি হয়। তাহলে মেটাল নন মেটাল হয়ে গেল। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে NH4+ অ্যামোনিয়াম ক্যাটায়ন অ্যাক্টস অ্যাজ অ্যালকালি মেটালস। অ্যামোনিয়াম ক্যাটায়নের বৈশিষ্ট্য অনেকটা অ্যালকালি মেটালসগুলোর মতন, সোডিয়াম পটাশিয়ামদের মতন। হেন্স ইটস সল্টস, তাই জন্য এর বিভিন্ন যে সল্টসগুলো হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, হ্যাঁ, আর অল আয়নিক কম্পাউন্ডস। এর সল্টসগুলো সবাই হচ্ছে আয়নিক কম্পাউন্ডস। ঠিক আছে, আচ্ছা, আর একটা ফোর্থ পয়েন্ট, এটা মুছে দিই একটু। ফোর্থ পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, আমরা এর আগেও পড়েছি ইলেকট্রোনেগেটিভিটি চ্যাপ্টারে, নিশ্চয়ই আমার মনে আছে হ্যানে স্মিথ ইকুয়েশন। সেটা হচ্ছে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। একটা আয়নিক কম্পাউন্ড হোক, কোভ্যালেন্ট কম্পাউন্ড হোক, আমরা জেনেছি আগে যে কোনো কম্পাউন্ডই 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট হতে পারে না। আয়নিক কম্পাউন্ডের মধ্যে খুব সামান্য পরিমাণে কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে। এবার একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার রয়েছে, আয়নিক ক্যারেক্টারটাই ডমিনেন্ট, মানে মোর দ্যান 50%। এবার কত পার্সেন্ট রয়েছে সেটা বের করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে 16 ইন্টু ডেল্টা ইএন। ডেল্টা ইএন মানে যে দুটো এলিমেন্টের মধ্যে বন্ড ফর্ম হচ্ছে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স। ডেল্টা মিন্স ডিফারেন্স। আমরা আগের চ্যাপ্টারে এই ডেল্টা ইএন বদলে XA মাইনাস XB লিখেছিলাম, একই ব্যাপার, প্লাস 3.5 ইন্টু ডেল্টা ইএনের হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডেল্টা ইএনটা একটা বড় ফ্যাক্টর। আয়নিক ক্যারেক্টার এর পার্সেন্ট কতটা হবে সেটা ডিপেন্ড করে কেবলমাত্রই ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের উপরে। তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হবে দুটো এলিমেন্টের মধ্যে, তত বেশি আয়নিক হবে সে। এখন জেনারেলি কারা কারা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড তৈরি করে দেখো, জেনারেলি গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ 2, গ্রুপ 13, এরা সবাই ক্যাটায়ন তৈরি করে। ডি ব্লক এলিমেন্টও কিছু কিছু আছে, ডি ব্লকটাকে আমি এখন বাদ রাখছি। যদি আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে এস ব্লক 1, 2 এবং পি ব্লকের গ্রুপ 13 এলিমেন্ট, এরা জেনারেলি ক্যাটায়ন তৈরি করে। আর গ্রুপ 15, গ্রুপ 16 আর গ্রুপ 17 এরা তৈরি করে অ্যানায়ন। ঠিক আছে, এরা ক্যাটায়ন তৈরি করে, সি লিখছি, আর এরা তৈরি করে অ্যানায়ন। এবার
সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কারা? গ্রুপ 17 এলিমেন্ট, তারপরে 16, তারপরে 15, আর এদের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে 13, এরা লেস ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোপজিটিভ রাদার। তাহলে দেখো মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে 17 আর লিস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে গ্রুপ 1। তাহলে যখন এদের মধ্যে বন্ড তৈরি হবে দ্যাট বন্ড উইল বি মোস্ট আয়নিক, মানে ওই বন্ডের পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি, ঠিক আছে? আর সব থেকে কম যখন 13-এর সঙ্গে 15-এর বন্ড হবে। যদি 2 এর সঙ্গে 16 বন্ড হয় তাহলে তাদের পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টারটা একটা মাঝামাঝি জায়গায় থাকবে, ঠিক আছে? আমরা একটা কোয়েশ্চেন ফর্মে এই ব্যাপারটাকে দেখি, আগে এটা মুছে দিই। দেখো বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন কারেক্ট অর্ডার অফ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে দেখো প্রথমটা LiF, তাহলে Li হচ্ছে এখানে ক্যাটায়ন তৈরি করবে আর ফ্লুরিন হচ্ছে অ্যানায়ন তৈরি করবে। তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্মিং যে এলিমেন্টস এদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স বুঝতে হবে। তাহলে Li হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট। দেখো এখন যে 4টে কম্পাউন্ড দিয়ে 4টেতেই Liটা কমন, ক্যাটায়নটা কমন, তাহলে যেটা কমন হবে সেটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। যেটা আলাদা হচ্ছে পাল্টাচ্ছে অ্যানায়নটা, তাহলে অ্যানায়নগুলোর মধ্যে তাদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা দেখতে হবে। তাহলে এরা সবাই হচ্ছে হ্যালোজেন, তাহলে হ্যালোজেনদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার ওপর থেকে নিচে নামলে ক্রমশ কমে যায়। তাহলে হ্যালোজেনদের মধ্যে সব থেকে ওপরে থাকে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ইলেকট্রোনেগেটিভিটি যত নিচে নামি তত ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন, তাহলে সব থেকে বেশি আয়নিক ক্যারেক্টার। সেকেন্ডেরটাও একই, দেখো আবারও ক্যাটায়নটা কমন, অ্যানায়নটা আলাদা এবং সবাই হ্যালোজেন্স। থার্ডেরটাও তাই, ক্যাটায়ন কমন, অ্যানায়ন আলাদা এবং সবাই হ্যালোজেন্স। সেক্ষেত্রে ফ্লুরিন সব থেকে বেশি আয়নিক, তাই ডেল্টা EN এক্ষেত্রে সব থেকে বেশি, তাই মোস্ট মানে হাইয়েস্ট ভ্যালু অফ পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। আচ্ছা, এবার এখানে দেখো এবার অ্যানায়নটা ফিক্সড হয়ে গেছে, সবাই হচ্ছে ফ্লুরাইড, ক্যাটায়নটা আলাদা। ক্যাটায়ন কারা কারা? Na+, Mg2+, Al3+, ঠিক আছে? এবার এদের মধ্যে সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ অবশ্যই গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এবং 17-এর মধ্যে ডিফারেন্স সব থেকে বেশি। তারপরে গ্রুপ 2 আর গ্রুপ 17, গ্রুপ 1 গ্রুপ 17 মোস্ট, তারপরে গ্রুপ 2 গ্রুপ 17, তারপরে গ্রুপ 13 গ্রুপ 17। তাহলে আবারও অর্ডারটা এরকম হচ্ছে। পরেরটাও সেম, দেখো গ্রুপ 1 গ্রুপ 17, এটা গ্রুপ 2 16, এটা 13 15। তাহলে 1 আর 17-এর মধ্যে ডিফারেন্স ডেল্টা EN সব থেকে বেশি, তারপরে 2 16, তারপরে 13 15। আর লাস্ট আবারও এখানে অ্যানায়নগুলো সেম হয়ে গেছে, ক্যাটায়নটা পাল্টাচ্ছে। ক্যাটায়ন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যত অ্যালকালি মেটালগুলোর মধ্যে আমরা ওপর থেকে নিচে যাই তত ইলেকট্রোপজিটিভিটি বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি কমে তাহলে সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ এটা, তাহলে যেটা সব থেকে কম ইলেকট্রোনেগেটিভ তার সঙ্গেই তো ডিফারেন্সটা সব থেকে বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অর্ডারটা হয়ে গেল উল্টো, ঠিক আছে? পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা প্রতি পদক্ষেপে আমাদের এইখানে কাজে লাগবে। আমাদেরকে মনে রাখতে হবে যে পরপর কারা কারা রয়েছে, এগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। যত নিচে নামি তত আমরা জানি যে মেটালিক ক্যারেক্টার বাড়ে, ইলেকট্রোপজিটিভিটি বাড়ে, সুতরাং ইলেকট্রো নেগেটিভিটি তত কমে যাবে, ফলে ডিফারেন্সটা কিন্তু তত এখানে বেশি হবে। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, কপি করে নাও। নেক্সট আমাদের হেডিং হচ্ছে ফরমেশন অফ আয়নিক বন্ড, ইটস কন্ডিশনস। আয়নিক বন্ড ফরমেশনের কন্ডিশন বা শর্ত কী কী আছে আমরা একটা রাফ আইডিয়া নিয়ে রাখি আগে। সাপোজ NaCl তৈরি হবে আয়নিক কম্পাউন্ড, তো কী হয় এখানে তোমরা নিশ্চয়ই পড়ে এসছো ক্লাস 11-এ, সরি ক্লাস 10-এ। সেটা হচ্ছে দেখো সোডিয়াম 281, সোডিয়াম কী করে? Na+ তৈরি করে, ইলেকট্রনিক কনফিগারেশন 28, নোবেল গ্যাসের মতন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, রাইট? সেকেন্ডলি ক্লোরিন 17 287, ও সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিল সেই ইলেকট্রনটাকে টেক আপ করলো, করে Cl- তৈরি করে। আর ফাইনালি আমরা এটাকে স্টেপ 1 বলতে পারি, আমরা এটাকে স্টেপ 2 বলতে পারি, অ্যান্ড দেন
স্টেপ থ্রিতে কী হচ্ছে, এই যে Na প্লাস এবং এই যে Cl মাইনাস এরাও কম্বাইন করে পরস্পরের সঙ্গে, কম্বাইন করার পরে এরা তৈরি করে NaCl, ঠিক আছে। এবং এই যে তৈরি হচ্ছে এই থার্ড স্টেপে এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এখানে যে তিনটে স্টেপ দেখালাম, তিনটে স্টেপ অ্যাকচুয়ালি মানে কী বলবো, এটা ইনকমপ্লিট অ্যাকচুয়ালি। কেন ইনকমপ্লিট সেটা পরে বলছি। মানে আমরা এইভাবে শিখে এসেছি ক্লাস 10-এ। প্রথম কথা হচ্ছে এইখানকার যে এই যে সোডিয়াম, এই সোডিয়ামটাকে এখানে গ্যাসিয়াস ফর্মে নিতে হয়, গ্যাস। কিন্তু সোডিয়াম মেটালকে আমরা কীরকমভাবে পাই প্রকৃতিতে, সলিড। তাহলে প্রথমে সলিডকে গ্যাস বানাতে হবে, সেই ব্যাপারটাতে আমরা পরে আসছি। আগে আমরা মেইন তিনটে প্রসেস নিয়ে আলোচনা করছি। এবার যে কোনো গ্যাসিয়াস অ্যাটম সেইটা ইলেকট্রন ছাড়ছে। ইলেকট্রন ছাড়বে কেউ কখন, যখন আমি সোডিয়ামের এই লাস্ট শেলের ইলেকট্রনটাকে আমি যখন বাইরে নিয়ে চলে যাব, তখন টেনে বাইরে বের করতে কী করতে হবে, সোডিয়ামকে এনার্জি সাপ্লাই করতে হবে। যতটা এনার্জি সাপ্লাই করলে ইলেকট্রনটা বাইরে বেরোবে ফ্রম অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, সেই শক্তিটাকে কী বলা হয়, সেইটাকে বলা হয় আইই, তাই না, আয়োনাইজেশন এনার্জি, রাইট। আর ক্লোরিন যখন ইলেকট্রনটা গেইন করছে তখন কিছু পরিমাণ এনার্জি রিলিজ করবে। যতটা এনার্জি রিলিজ করবে সেটাকে আমরা বলি ডেল্টা এইচ ইজি, ইলেকট্রন গেইন এনথ্যালপি, বা ইলেকট্রন অ্যাফিনিটিও বলি আমরা। ইলেকট্রন গেইন এনথ্যালপি বললে অ্যাকচুয়ালি ওখানে প্লাস লিখে দিয়েছি আমি তখন এখানে ইএ লিখতে হবে, মানে ইলেকট্রন অ্যাফিনিটি লিখতে হবে। আদারওয়াইজ আমাকে কমা দিয়ে আমি ডেল্টা এইচ ইজি লিখতে পারতাম। মোদ্দা কথা আমি এটাই বোঝাতে চাইছি যে দিস স্টেপ 1 এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস। স্টেপ 2টা এক্সোথার্মিক ফর ডেল্টা ইজি 1 অনলি। যদি কখনো NaCl এর বদলে সাপোজ Na2O তৈরি হবে, সোডিয়াম অক্সাইড, তা তখন তো অক্সিজেনকে প্রথমে O মাইনাস তারপরে O2 মাইনাস হতে হবে। এবার ওই সেকেন্ড স্টেপটা তো এন্ডোথার্মিক। আমরা এর আগে পড়েছি পিরিয়ডিক টেবিলে যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে সেকেন্ড অনওয়ার্ড সমস্তই ইলেকট্রন অ্যাফিনিটিগুলোকে আমরা নেগেটিভ ধরি, বা ইলেকট্রন গেইন এনথ্যালপিকে আমরা পজিটিভ অর্থাৎ এন্ডোথার্মিক ধরি প্রসেসটাকে, তাই না। তাহলে শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে ডেল্টা ইজি 1 এক্সোথার্মিক। স্টিল এখানেও এক্সেপশন আছে। এখানেও কারা এক্সেপশন আমরা পড়েছি অবশ্যই, দেখো মনে করে দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং ইনার্ট গ্যাসগুলো, তারা কেউ ইলেকট্রন টেক আপ করতে চায় না, তাই এদের ক্ষেত্রে ডেল্টা ইজি 1টাই হচ্ছে এক্সোথার্মিক। তা এই ক্ষেত্রে আমাদের NaCl এর ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা এক্সোথার্মিক ধরে নিলাম। আর এই যে স্টেপটা দেখো এখানে কি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান হওয়া মানেই কি, অ্যাট্রাকশান হওয়া মানেই সিস্টেমের এনার্জি কমে যাবে। এনার্জি কমে যাওয়া মানে কি, মানে অ্যাট্রাকশান মানে স্টেবিলিটি বাড়বে, আর স্টেবিলিটি বাড়বে মানে এনার্জি কমে যাবে। এনার্জি কমে যাবে মানে কি, কমে যাবে মানে সিস্টেম এনার্জি বাইরে ছাড়বে। সিস্টেম যদি এনার্জি ছেড়ে দেয় তাহলে প্রসেসটা কীরকম হবে, এক্সোথার্মিক। তাহলে এই থার্ড স্টেপটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক, ঠিক আছে। এবার এই যে থার্ড স্টেপটাকে আমি স্পেসিফিক্যালি একটু হাইলাইট করছি। যদিও এখানে ক্লোরিনটাও গ্যাসীয়, সোডিয়াম প্লাস তৈরি হলো গ্যাসীয়, এটাও তাই। এইবারে এই গ্যাসিয়াস Na প্লাস এবং গ্যাসিয়াস Cl মাইনাস যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে অ্যাট্রাক্টেড হওয়ার পরে ওরা যে NaCl তৈরি করছে, দিস NaCl ইজ সলিড স্টেট। NaClটা সলিড স্টেটে আছে, দুটো গ্যাস কম্বাইন করে একটা সলিড তৈরি করছে। এই যে পার্টিকুলার স্টেপটা, এই স্টেপটাতে অ্যাকচুয়ালি কী হয়, শুধু একটা Na প্লাস বা একটা Cl মাইনাস কম্বাইন করে না, এরকম অসংখ্য Na প্লাস অসংখ্য Cl মাইনাস কম্বাইন করছে এবং অনেকগুলো মানে প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ NaCl ইউনিট একসঙ্গে তৈরি হচ্ছে এবং তারা একসঙ্গে পরস্পরের সঙ্গে জুড়ে একটা কি বলবো, একটা অতিকায় একটা স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে। এবার সেই বড় যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে যেখানে অসংখ্য NaCl ইউনিট পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেকটা ক্যাটায়ন
অপোজিটলি চার্জড অ্যানায়ন দিয়ে ঘিরে রয়েছে, বা প্রত্যেকটা অ্যানায়ন অপোজিটলি চার্জড ক্যাটায়ন দিয়ে ঘিরে রয়েছে। এই যে এন্টায়ার বড় যে একটা স্ট্রাকচার তৈরি হলো, এটাকে বলা হয় ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে NaCl এর, এখানে আমরা বলি NaCl এর ল্যাটিস তৈরি হয়। আর ল্যাটিস মানেই হচ্ছে সেটা সলিড স্টেট, ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক তৈরি হবে, এবং এই প্রসেসটাতেও কিছু পরিমাণ এনার্জি রিলিজড হবে। সেই এনার্জিটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি অনেক সময়, আবার ইউ ছাড়া অন্য কিছু একটা টার্মও ব্যবহার করা হয়, সেটা পরে বলছি। ঠিক আছে, তো এই ইউটাকে বলা হয় অ্যাকচুয়ালি, ইউটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি অর্থাৎ যখন গ্যাসিয়াস ক্যাটায়ন এবং অ্যানায়ন কম্বাইন করে সলিড ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে, তখন সেই প্রসেসটা এক্সোথার্মিক হয়, মানে সিস্টেম এনার্জি লস করে, এনার্জি রিলিজ করে। যতটা এনার্জি রিলিজ করলো সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে ওই পার্টিকুলার সিস্টেমের ল্যাটিস এনার্জি। তাহলে তিনখানা খুব ইম্পর্টেন্ট টার্ম আমাদের এখান থেকে উঠে এলো। একটা হচ্ছে অবশ্যই আয়োনাইজেশন এনার্জি, একটা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি, এবং আর একটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এই তিনটে এনার্জি ফ্যাক্টর কনসিডার করতে হবে আমাদেরকে, এবং এই তিনটের উপরেই ডিপেন্ড করছে যে ফর্মেশন অফ আয়নিক বন্ড। ঠিক আছে, এটা কপি করো, আমি তোমাকে বলছি। এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে আইই অফ ক্যাটায়ন ফর্মিং এলিমেন্ট। যে এলিমেন্টটা ক্যাটায়ন তৈরি করবে, সোডিয়াম ক্যাটায়ন তৈরি করছে এখানে NaCl এর ক্ষেত্রে, তাহলে দুটো এলিমেন্টের কথা তুমি ভাবো, কম্পেয়ার করো। একজনের ইলেকট্রন বের করতে, বাইরের মোস্ট লুজলি বাউন্ড যে ইলেকট্রন আউটার মোস্ট শেলের, সেখান থেকে একটা ইলেকট্রন বের করতে 5 কিলোজুল এনার্জি দিতে হলো, আরেকজনকে 10 কিলোজুল এনার্জি দিতে হলো। তাহলে কোন ক্ষেত্রে ক্যাটায়নটার ফরমেশন ইজিয়ার হলো? যেখানে কম এনার্জি সাপ্লাই করে ইলেকট্রন বের করা গেল সেইখান থেকে। সুতরাং যে এলিমেন্টটা ক্যাটায়ন তৈরি করছে তার আয়োনাইজেশন এনার্জি হতে হবে কম, লো আয়োনাইজেশন এনার্জি, কারণ কম এনার্জি সাপ্লাই করেই সিস্টেম থেকে সিস্টেম থেকে ইলেকট্রন বের করে নেওয়া যাচ্ছে। তাহলে আইই শুড বি লো। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে ক্যাটায়ন ফর্মিং এবিলিটি, দু তিনটে ক্যাটায়নের নাম বলবো। ক্যাটায়ন ফর্মিং এবিলিটি কার বেশি? Na+, K+, আর B+। ঠিক আছে, না প্লাসটা নেবো না, সোডিয়াম, পটাশিয়াম আর রুবিডিয়াম। ক্যাটায়ন ফর্মিং এবিলিটি কার বেশি? মানে কে তাড়াতাড়ি ক্যাটায়ন তৈরি করবে, মানে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে। যে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে সেই যার হচ্ছে আইই ভ্যালু কম। এবার পিরিয়ডিক টেবিলে আমরা যদি ওপর থেকে নিচে নামি, তাহলে আইই ভ্যালু কমে, তাহলে সব থেকে তাড়াতাড়ি ক্যাটায়ন ফর্ম করবে রুবিডিয়াম, সোডিয়াম সবার লাস্টে। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কম্পেয়ার করি, তাহলে ডান দিকে গেলে আইই ভ্যালু বাড়তে থাকে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আইই সব থেকে কম বলেই ওর কি হবে, ক্যাটায়ন ফর্মিং এবিলিটি সব থেকে বেশি হবে। তাহলে সব থেকে তাড়াতাড়ি ক্যাটায়ন তৈরি করবে কে? সোডিয়াম, যেহেতু আইই কম। আইইর যা ট্রেন্ড, এই ট্রেন্ডগুলো ঠিক তার অপোজিট। ঠিক আছে, এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেল্টা HEG, ঠিক আছে, অফ অ্যানায়ন ফর্মিং এলিমেন্ট। দেখো আমরা একটা জিনিস আলোচনা করছিলাম পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে, যে ডেল্টা HEGর ভ্যালু বেশি নেগেটিভ হতে হবে, মোর নেগেটিভ। মানে একটা সিস্টেম যখন ইলেকট্রন টেক আপ করছে, তখন যতটা এনার্জি বাইরে লস করছে, যতটা ছাড়ছে, তার অ্যামাউন্ট যত বাড়বে, আমরা বলবো যে ইলেকট্রন গেইন এনথ্যালপি তত বেশি। ঠিক আছে, সাপোজ আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, স্টিল আমি বলছি। সাপোজ এ একটা ইলেকট্রন গেইন করলো, A- হলো, এর ডেল্টা HEG ভ্যালু
-400 কিলোজুল। আর বি বলে আরেকটা এলিমেন্ট, সেই ইলেকট্রন গেইন করে বি মাইনাস হলো, এর ক্ষেত্রে ডেল্টা এইচ ইজি ভ্যালু হচ্ছে -100 কিলোজুল। তাহলে কার ভ্যালু বেশি? আমরা এরকম বলবো না যে -400 থেকে -100 ম্যাথামেটিক্যালি বেশি, কিন্তু এই ক্ষেত্রে হিসেবটা উল্টো হবে। কেন? কারণ মাইনাস সাইনটা কেবলমাত্রই হিট রিলিজ হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে সেই ডাইরেকশানটাকে বোঝাচ্ছে। নেগেটিভ মিনস এক্সোথার্মিক প্রসেস, সুতরাং সিস্টেম থেকে বাইরে এনার্জি বেরোচ্ছে। এবার বাইরে কতটা এনার্জি বেরোচ্ছে? 400, আর এখানে বাইরে কতটা এনার্জি বেরোচ্ছে? 100। তাহলে যে ক্ষেত্রে বাইরে বেশি এনার্জি বেরোচ্ছে, সিস্টেম বেশি এনার্জি রিলিজ করছে, যত বেশি এনার্জি সিস্টেম রিলিজ করবে সিস্টেম তত বেশি স্টেবল হবে। সুতরাং এই সিস্টেমের স্টেবিলিটি বেশি, মানে এই সিস্টেম অ্যানায়ন ফর্ম করে বেশি স্টেবল হচ্ছে, তাই তো? সুতরাং এর অ্যানায়ন তাড়াতাড়ি তৈরি হবে। তাহলে অ্যানায়নটা তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য ডেল্টা এইচ ইজির ভ্যালু কী হতে হবে? বেশি হতে হবে, মানে মোর নেগেটিভ হতে হবে। এখানে যেমন ভ্যালু কম হতে হবে, এখানে ভ্যালু হতে হবে বেশি। ঠিক আছে? তাহলে আমরা লিখব যে ডেল্টা এইচ ইজি ভ্যালু শুড বি মোর নেগেটিভ। ঠিক আছে? দ্যাট ইজ মোর নেগেটিভ মানেই আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে হাই ভ্যালু, হ্যাঁ, নেগলেক্টিং নেগেটিভ সাইন। আর থার্ড হচ্ছে ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি এটাকে কি দিয়ে সিম্বলাইজ করা হয় বললাম? ইউ দিয়ে করা হয়, অথবা অনেক সময় কেউ ডেল্টা এইচ LAT এরকম লেখে, অনেকে আবার সিম্পলি LE লেখে, LE ল্যাটিস এনার্জি, যেটা খুশি লিখলেই হলো, বুঝতে পারা নিয়ে কথা। আচ্ছা, ল্যাটিস এনার্জির ব্যাপারটা কি? একটু আগে আমি বললাম যে যখনই কোনো এলিমেন্ট, দুটো গ্যাসিয়াস ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সঙ্গে রিয়াকশন করছে, করে আয়নিক ল্যাটিস তৈরি করছে, আয়নিক ক্রিস্টাল তৈরি করছে, ক্রিস্টাল ল্যাটিস, অর্থাৎ সলিড স্টেটে একটা জায়েন্ট মলিকিউল তৈরি করছে। মলিকিউল শব্দটা ব্যবহার করাও এখানে একটু আপত্তিজনক, আমরা বলবো একটা জায়েন্ট স্ট্রাকচার বানাচ্ছে। ঠিক আছে? NaCl এর স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানে কতগুলো Na+ এবং কতগুলো Cl- ইউনিট একসঙ্গে যুক্ত হয়ে এই স্ট্রাকচারটা তৈরি করেছে। এবার সেইটা করার সময় কী হবে? ওরা যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে, সিস্টেম এনার্জি লস করবে। এবার সিস্টেম যত বেশি এনার্জি সিস্টেম লস করবে, সিস্টেম তত বেশি স্টেবল হবে। তাহলে এক্ষেত্রেও ল্যাটিস এনার্জির ভ্যালু হতে হবে হাই ভ্যালু মানে মোর নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা লিখব যে, মানে এই হেডিংয়ের আন্ডারে লেখো তোমরা, মোর এনার্জি, more the amount of energy lost during formation of crystal lattice, more the amount of energy lost during formation of crystal lattice, more will be the stability of the ionic compound. ঠিক আছে? therefore lattice energy should be high মানে এই ক্ষেত্রে মোর নেগেটিভ। কেন মোর নেগেটিভ? যেহেতু প্রসেসটা এক্সোথার্মিক। ঠিক আছে? কপি করো। আয়নিক বন্ড সংক্রান্ত আলোচনা সবেমাত্রই শুরু হলো, তবে আজকের ভিডিওটা আমরা এখানেই থামাবো। ইন্ট্রোডাক্টরি ভিডিও কেমিক্যাল বন্ডিংয়ের এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা ল্যাটিস এনার্জি সংক্রান্ত ডিটেইলড আলোচনা করব। তবে যাওয়ার আগে আরও একবার তোমাদেরকে বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো তাড়াতাড়ি পাও। মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো, অ্যান্ড বি পেশেন্ট। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে কিন্তু আমাদের বেশ কিছুদিন সময় লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।